দর্শক স্বাগত সবাইকে 21 রাতে। বিরোধী দলের ডাকা 48 ঘন্টা হরতালের প্রথমার্ধ আমরা বলতে পারি শেষ হলো, এবং এর ভিতরে বড় ঘটনার মধ্যে যেটিকে আমরা বলতেই পারি, আমরা দেখেছি যে বিরোধী দলীয় চিফ হুইপের প্রতি পুলিশি আচরণ, এবং এটি বোধহয় নতুন কিছু নয়। বিভিন্ন সময়ে বিভিন্ন পুলিশি কর্মকর্তা আলোচিত হন, এবং এটি বোধহয় আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতির অংশই হয়ে দাঁড়িয়েছে। আমরা কখনো কখনো দেখেছি কোহিনুর মিয়া, কখনো দেখছি আজকে আরও দুজন কর্মকর্তার নাম। ঠিক এটি কতটুকু রাজনীতিকদের কাম্য বা জনগণ কতটুকু এটি কামনা করেন সেটি আলাদা বিতর্ক, কিন্তু বাধ্য হয়ে হয়তো এই দৃশ্যগুলো আমাদেরকে দেখতে হয়। এই বিষয় নিয়ে 21 রাতে আজকে আমরা কথা বলবো, এবং কথা বলার জন্য আমাদের সাথে আছেন আওয়ামী লীগ এবং বিএনপির দুজন দায়িত্বশীল সংসদ সদস্য এবং একজন সাংবাদিক। আমি পরিচয় করে দিচ্ছি তাদের সাথে। আমার সাথে আছেন ইসরাফিল আলম এমপি, তিনি সভাপতি শ্রম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি। আমার সাথে আছেন সাংবাদিক মনির হায়দার, এবং আমার সাথে আছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব। আপনাদের তিনজনকেই স্বাগত জানিয়ে 21 রাত শুরু করছি। ব্যারিস্টার খোকন, আপনাকে দিয়ে শুরু করতে চাই আজকের অভিজ্ঞতা। আজ তো সকাল থেকেই যে হরতাল চলছিল, হরতালের সকালবেলা যেটা 7:50 আমাদের বিরোধী দলের সংসদ সদস্যরা শান্তিপূর্ণ পদযাত্রা করছিল সংসদ ভবনের সামনে। হঠাৎ করে দুজন পুলিশ অফিসার, একজন হারুন, একজন বিপ্লব সরকার, তারা এসে তার সামনে দাঁড়ালো, তাকে বাধা দিল, এবং এক পর্যায়ে খুব অকথ্যভাবে গালিগালাজ করলো। এক পর্যায়ে পুলিশের সিপাহি থেকে রাইফেল এবং লাঠি নিয়ে তাকে মারপিট শুরু করলো, আঘাত শুরু করলো। এবং অনেকজন 22-23 জন মেম্বার অফ পার্লামেন্ট ছিল, শুধু একমাত্র তাকেই তারা বেছে নিল, টর্চার করলো, মারতে মারতে তার বাড়ির শোয়া ফেললো, লাথি মারলো। সংসদ সদস্যরা চেষ্টা করলো সেভ করতে, অনেকের গায়ে তাদের মারপিট পড়েছে। অনেক হয়তো বলছেন না, সংসদ সদস্যরা পরবর্তীতে আমার সাথে দেখা হয়েছে, কথা বলেছে। এবং একবার জয়নুল আবদিন ফারুক সাহেব আমাদের সংসদ সদস্য ভবনের ঢুকে গেলেন, এবং ঢুকে গেলেন, তাকে নিয়ে গেল, নেওয়া হলো। লিফট উঠে 6 তলায় একটা ফ্ল্যাট উঠবেন, সবাই নিয়ে ওখানে ওনার শুশ্রূষা করবেন। রক্ত ঝরছিল ওনার মাথা থেকে, হাঁটতে পারছিলেন না, পায়ের অসংখ্য পায়ে, হাতে, শরীরের বিভিন্ন জায়গায় অসংখ্য দাগ, ফুলা জখমের দাগ, রক্তাক্ত দাগ। সে পর্যায়ে লিফটে উঠাবে, এই সময় সংসদ সদস্য ভবনের ভিতরে তার হয়ে গেল এই দুর্দর্শ পুলিশ অফিসার বিপ্লব সরকার এবং হারুন। তাদেরকে ওখানে তাদেরকে হাইজ্যাক করে নিয়ে আসলো, এবং সংসদ সদস্যদের সামনে ভিতর থেকে নিয়ে এসে আবার গাড়িতে উঠালো। গাড়িতে উঠানোর সময় গাড়ি উঠে রাখার সময় অর্ধেক রাখছে, এই সময় গাড়ির ড্রাইভার দিচ্ছে, পুলিশ ভ্যানের ড্রাইভার গাড়ি স্টার্ট করে টান দিয়েছে। জয়নুল ফারুক ওখান থেকে পড়ে গেলো, নিচে পড়ে গেলো। এবং এটা মানুষ না, এটা মানুষকে মানুষ এরকম টর্চার করতে পারে? বাংলাদেশ নয়, স্বাধীনতার পরে কোনো বিরোধী দলের সংসদ সদস্য বা বিরোধী দলের চিফ হুইপকে পাকিস্তান আমলে, পার্শ্ববর্তী দেশ ভারত বা যত অনুন্নত কান্ট্রিগুলো না, উন্নয়নশীল কান্ট্রিগুলো, কোথাও কোনো বিরোধী দলের চিফ হুইপকে এত মার্সিলেসভাবে টর্চার করা পুলিশ কর্তৃক, এটার নজিরবিহীন। আমরা বিকালবেলা সংসদ সদস্যরা মাননীয় স্পিকারের নিকট একটা আবেদন করেছি আমরা, এবং সেখানে এই দুই পুলিশ অফিসার হারুন এবং বিপ্লব সরকারের অনতিবিলম্বে তার গ্রেপ্তার দাবি করছি, এবং আর যেসব পুলিশ কর্মকর্তা জড়িত তার গ্রেপ্তার দাবি করছি, তাদের বিচারের ব্যবস্থা করার জন্য স্পিকারের নিকট আমরা অনুরোধ জানিয়েছি। মাননীয় স্পিকার বলছেন উনি দুঃখ প্রকাশ করছেন, এবং উনি বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের এই অভিযোগটা স্মারকলিপিটা পাঠাবেন। এই পর্যায়ে আমরা তারপর হাসপাতালে গেলাম জয়নুল ফারুককে দেখতে। তার সারা শরীর স্টিচ, মাথাতে 13টা সেলাই লেগেছে, তার শুধু একটা মাথাতেই, প্রত্যেক জায়গাতে তার স্টিচ, ব্যান্ডেজ অবস্থা, সেটা একটা পুরো শরীরটা তার এখন ব্যান্ডেজ। ধন্যবাদ। আমি আসবো আবার। ইসরাফিল আলম, আপনার কাছে একটি সুনির্দিষ্ট প্রশ্ন নিয়ে যেতে চাই। আইন প্রণেতা আপনারা, আইন প্রয়োগকারী রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী, তারই অংশ পুলিশ, এটি কোন আচরণ? ধন্যবাদ। আসলে আচরণ তো বাংলাদেশের নতুন কিছু না, এই ধরনের আচরণ সবসময় আমরা দেখেছি, আরও কতদিন দেখতে হবে জানি না।
তবে আমি শুরুতেই আজকে লঞ্চ ডুবিতে যে অনেকগুলো মানুষ মারা গেছে তাদের জন্য আমি শোক প্রকাশ করছি। এবং জয়নাল ফারুক সাহেব উনি 4-5 বার এমপি, বিরোধী দলের চিফ হুইপ, উনি পুলিশের দ্বারা প্রহত হয়েছেন, এটা অনভিপ্রেত এবং এটা অনাকাঙ্ক্ষিত, এটা কারো কাছে প্রত্যাশিত নয়। আমি এই ঘটনার জন্য দুঃখিত এবং এই ঘটনা না ঘটলে আমরা সবাই খুশি হতাম। তবে ঘটনা যেভাবেই ঘটুক, যে প্রক্রিয়াতেই ঘটুক, এটা কার কতটুকু দায়িত্ব কীভাবে ঘটেছে এই বিষয়টা উদ্ঘাটন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সরকার নিতে পারে এবং আমি আশা করি সরকার নিবে। তবে আমাদের খোকন ভাই যে কথাগুলো বলেছেন আমি তাকে স্মরণ করে দিতে চাই। উনি যে বলেছেন বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা নাই, এই ঘটনা বারবার পুনরাবৃত্তি হয়েছে এবং এই ঘটনাটা আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখনই বেশি হয়েছে। আজকে যখন এই ঘটনা ঘটেছে তখন কিন্তু আমি আমার নিজের কথাও মনে করেছি। আমার আঙুল কিন্তু এখনও ভাঙা। পুলিশ কোহিনুর সাহেব এসপি, তার হাতে আসনুল্লাহ মাস্টার সাহেবের মাথায় কিন্তু 7টা টিস পড়েছিল। মতিয়া চৌধুরী তার রক্তে রাজপথ রক্তাক্ত হয়েছিল। মোহাম্মদ নাসিম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তার রক্তের রাজপথ রঞ্জিত হয়েছিল। এবং বাহাউদ্দিন নাসিম, সাবের হোসেন চৌধুরী, সোহেল তাজ, তাদের কথা আজকে চিত্র আমার চোখের সামনে ভেসে আসছে। এই ঘটনাগুলো কিন্তু নতুন না। তো আমি একটি কথা সব বিনয়ের সাথে বলতে চাই, এমন একটি সময় এমন একটি জায়গাতে ঘটনা ঘটেছে, এটা কিন্তু আমি ব্যথিত। কারণ সংসদ সদস্য হিসাবে জয়নাল ফারুক সাহেব জানেন অধিবেশন চলার আগে এবং অধিবেশন শেষ হওয়ার পরে 24 ঘন্টা সংসদ এলাকাতে কোনো ধরনের মিছিল, সমাবেশ, বিক্ষোভ করা একেবারে নিষিদ্ধ। এবং ডিএমপির পক্ষ থেকে পুলিশ কমিশনার মাইকিং করে এটা কিন্তু নিষিদ্ধ করেন। এবং এ ধরনের ঘটনা যদি ঘটে সেটাকে আপনার ছত্রভঙ্গ করার জন্য পুলিশের উপর লাঠিচার্জ করার, শক্তি প্রয়োগ করার, টিয়ার গ্যাস নিক্ষেপ করার অধিকার এবং ক্ষমতা কিন্তু পুলিশকে দেওয়া হয়। তো উনি একজন অভিজ্ঞ মানুষ, যে জায়গাতে মিছিল মিটিং নিষিদ্ধ, উনি হরতালের মতো একটা দিনে উনি থাকেন গুলশানে, সকালবেলা এসে মহিলা এমপিদেরকে নিয়ে রাজপথ অবরোধ করলেন, কেন বা বাস ভাঙতে গেলেন, কেন বা পুলিশের সাথে বাকবিতণ্ডা করলেন, এই বিষয়গুলো কিন্তু আমার কাছে বোধগম্য না। আমার কাছে মনে হয়েছে ফারুক ভাই এই ধরনের একটা ঘটনা সংঘটিত করার জন্যই উদ্দেশ্যমূলকভাবে এই নিষিদ্ধ জায়গায় আপনি বলছেন বাস ভাঙার কথা, কিন্তু বাস ভাঙার কোনো ফুটেজ কিন্তু আমরা দেখি। ফুটেজটা সব কিছুতে তো ফুটেজ থাকে না। আর সাংবাদিক ভাইরা যা ধারণ করেন সব কিছু দেখানো না, যেটা দেখালে মানুষ গ্রহণ করেন বা নিউজ ভ্যালু যেটার বেশি সেটাই কিন্তু বেশি দেখান। এটা আমি অনেকগুলো বক্তব্য দিলাম, সব বক্তব্য আপনারা ফোরকাস্ট করেন না, যে বক্তব্যটা দরকার মনে করেন সেটাই ফোরকাস্ট করা হয়। তা আমি মনে করি এই ঘটনাটা সংঘটিত হওয়ার পেছনে জয়নাল আবেদিন ফারুক সাহেবের মতো একজন অভিজ্ঞ সংসদ সদস্য, লমেকারের অনেক ভূমিকা আছে। উনি যে আচরণটা করেছেন, বাংলাদেশের বহু চিফ হুইপ দেখেছি আমরা বিরোধী দলের, সরকারি দলের, তাদের আচরণ থেকে ডিফারেন্ট আচরণ। উনি পুলিশকে যেভাবে কথা বলেছেন, পুলিশের সাথে যেভাবে খুব খারাপ আচরণ করেছেন, এটাও কিন্তু শোভন না, এটাও কিন্তু আমাদের জন্য লজ্জা। কিন্তু গালিগুলা কিন্তু আমরা শুনেছি। না, গালি শুনেছেন আপনারা, কিন্তু পুলিশের সাথে কি আচরণ করা হয়েছে এটা আপনারা গ্রেফতার করতে পারতো তাকে। পুলিশ গ্রেফতার করার স্কোপ নাই। একটু খোকন ভাই প্লিজ, গ্রেফতার করার কোন স্কোপ উনি দিয়েছেন? ওনার অস্থিরতা দেখেছেন? ওনার গায়ে পুলিশ কি ওনার কাছে যেতে পেরেছে? হ্যাঁ, পুলিশ অফিসারকে স্লাব পর্যন্ত দিয়েছেন, মোটেও না। পুলিশকে ফেলে দিয়েছেন, পুলিশ আহত হয়েছে, 3 জন পুলিশ হাসপাতালে, 3 জন পুলিশ হাসপাতালে। স্টেটমেন্ট ফ্যাক্ট না, আমি বলতেছি না উনি গেলেন কেন নিষিদ্ধ জায়গায়? বিং এ ল মেকার, উনি এই কেন গেলেন ওই জায়গায়? উনি জানেন না এটা নিষিদ্ধ? 3 জন পুলিশ অফিসার না, যে হারুন বিপ্লব সরকার জয়নাল আবেদিন ফারুককে শান্তিপূর্ণ পদযাত্রা, অসম্ভব কিসের শান্তিপূর্ণ? আমরা দেখেছি তো, উনি মাস্তানির মতো হেঁটে যাচ্ছেন, টিভিতেই দেখা গেছে উনি মাস্তানির মতো টি-শার্ট গায়ে দিয়ে হেঁটে যাচ্ছেন। মনে সামনে যা পাবেন ভেঙে তাই তো। মেম্বার অফ পার্লামেন্ট না মেম্বার অফ পার্লামেন্ট করেই তো আমার কষ্ট। আমরাও মেম্বার অফ পার্লামেন্ট, আমরাও দেখেন ওনার এটা আচরণটা দেখেন। পুলিশের সাথে মারামারি কে করে? না পুলিশের সাথে মারামারি কে করে? হাউ ডিয়ার হি ইজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গায়ে হাত দিবেন? ভদ্র কথা বলেন। না উনার রাইট আছে নাকি? আমার রাইট আছে, আপনার রাইট আছে? ঠিক আছে, পুলিশের গায়ে আপনি হাত দিবেন? ঠিক রাখেন আপনার কথা। ধন্যবাদ। না লেভেল তো আপনাকে শিখে রাখবেন না। খোকন ভাই, আপনি বলেন
How you can slap a police আপনারা officer? level আমাকে নেই, বলেন। আপনার প্রধানমন্ত্রীর level How নেই। you can slap a police আমরা- officer? আমরা- Can you do it? আমাদের না, can you do it? সভ্যতার না, আপনার প্রধানমন্ত্রীর কোনো level নেই। না, না, আপনার জনাব কোনো level খোকন, নেই। আমরা- কার কি লেভেল আছে বাংলার জনগণ সম্মান জানে। দিতে পারেন না, আপনার আপনাদের কাছে শিখতে হবে না লেভেল। ধন্যবাদ ইসরাফিল আলম, আপনারা তো ধন্যবাদ। লেভেল জানি জ্ঞানীত মেয়েরা বংশসূত্রে ধ্বংস করতে। আর ওটা আপনারা নিজেরাই করছেন ওটা। হ্যাঁ, ধন্যবাদ। প্রমাণ হবে, এগুলো- প্রমাণ আমার হয়েছে মনে তো। হয় ওই যে বোগাস। দুইজন এগুলো কথা বলে আইনজীবী লাভ নাই। বসে আছেন, আপনারা এগুলো কথা বলে আপনাদের লাভ দিকে নাই। জনগণ এগুলো কথা তাকিয়ে বলেন আছে। না। আচ্ছা শুনুন, আমি যেটা আপনি বলতে- ল মেকার, আপনি আইন ভাঙতে গেছেন কেন? ঠিক আছে, ধন্যবাদ। বলছি। দুজন আইন প্রয়োগ আপনি আইন কেন লঙ্ঘন করতে দুজন গেছেন? আইন প্রণেতা বসে সাধারণ আছেন, মানুষ আপনারা হলে জনগণ অন্যভাবে দেখা দেখছেন। যেত। আচ্ছা একটা কথা আমি যেটা বলতে চাচ্ছেন না, উনি যে তার মানে বলছেন- মনির হায়দারের কাছে কি আমরা যাবো না, না? আমি একটু শেষ করি। উনি যেটা বলছেন, মনির ভাই তো referring করবেন। উনি যেটা বলছেন, উনি যেটা বলেছেন যে মিছিলটা, এটা কোনো মিছিল ছিল না, শান্তিপূর্ণ, আগের থেকে প্রোগ্রাম দেওয়া ছিল, শান্তিপূর্ণ পদযাত্রা ছিল, শান্তিপূর্ণ হাঁটতে ছিল, সংসদ সদস্যরা একত্রে হাঁটতে ছিল, কোনো পদযাত্রা ছিল। আর যেটা ফুটেজ যেটা বলছেন, উনি বলতেছেন যে পুলিশের সঙ্গে হাতাহাতি হয়েছে। পুলিশের হাতাহাতি হয়নি, পুলিশ তাকে মারপিট করেছে। শুধু বেশিরভাগ মিডিয়াতে এখন আপনাদের সরকারের নিয়ন্ত্রণে, সরকারের বিটিভিও আছে। যদি সঠিক না। শেষ করি কথা, যদি সরকারের কাছে এরকম কিছু থাকতো এতক্ষণ দেখাইতে পারতো, এরকম কিছু নাই। এবং পুলিশ তাকে গালি দিয়েছে, সঙ্গে 5 বারের সংসদ সদস্য গালি দিয়েছে। এটা সবার জন্য শেমফুল, আপনার জন্য শেমফুল, আমার জন্য শেমফুল। সবই shameful। হ্যাঁ, আর law breaker যখন law break করে সেটাও আচ্ছা shameful। শোন, এখানে কোনো ল ব্রেকের কিছু ছিল না। এবং সে গালি দিয়েছে, প্রত্যেকটা টেলিভিশনে দেখিয়েছে কি গালি পুলিশ দিয়েছে। একজন পিটি স্মল অফিসার এমপি কে গালি দিচ্ছে, বিরোধী দলের চিফ হুইপকে। নট অনলি দ্যাট, এবং বিনা উস্কানি যে তাকে যে টর্চারটা করেছে এবং শার্ট খুলে ফেলছে মারতে মারতে, ধস্তাধস্তি করে খুলে না, গেছে। খুলে ফেলছে। ধস্তাধস্তি করে আর স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন, তো কোন ফুটেজ কথা আপনাদের কথাটা বললেন, আজকের ইলেকট্রনিক্স মিডিয়া কোথাও এই প্রমাণ নাই জয়নাল আবদিন ফারুক কোনো পুলিশের গায়ে হাত তুলেছে। এটা সম্পূর্ণ একটা মিথ্যে স্টোরি বানাচ্ছে সরকার ডিফেন্সের জন্য, এটা ঠিক না। আর যেটা বললেন 2 জন পুলিশ অফিসার, 3 জন পুলিশ হাসপাতালে, আসলে আমরা জানি দুজনকে, যে 2 জন পুলিশ হারুন এবং বিপ্লব সরকার, তারা যারা টর্চার করেছে, তাকে রক্তাক্ত করেছে, তার মাথা ফাটিয়েছে, তার শরীরে ভাঙচুর করছে, তারাই কি করলো, অভিনয় করতে গিয়ে বিকেলবেলা সন্ধ্যার সময় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছে। আর অভিনেত্রী সারা খাতুন তাদের এখানে দেখতে গেছেন, দেখে উনি বিবৃতি দিচ্ছেন, জয়নাল আবদিন ফারুকের জন্য দুঃখ প্রকাশ করছেন। আর ইভেন যদি আপনাকে একদম বকা দেয়, গালি দেয়, মেরে ফেলবেন আপনি তাকে। প্রত্যেকটা কথা একটা সামঞ্জস্য থাকতে হবে। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি আপনার উত্তরটি। মনির হায়দার, আপনার কাছে আর যে- আপনার মনে হয় প্রতিশোধ নিয়েছেন জনাব নাকি? খোকন, আমার মনে হয় আমরা একটু মনির হায়দার, প্রতিশোধের রাজনীতি আমরা No. বিশ্বাস করি না। ইসরাফিল আলম, নিশ্চয়ই আপনার কাছে আমরা আসবো। মনির হায়দার, আপনার কাছে একটি সুনির্দিষ্ট প্রশ্ন নিয়ে যেতে চাই। বারবার আপনি আমাদের 21 রাতে প্রায় আসেন, আমরা যে কথাটি বলছি বারবার, যে বিরোধী দলকে আস্থায় আনার জায়গায় একটি ভূমিকা রাখা দরকার। এবং গতকালকেও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং মোহাম্মদ নাসিম যখন আলোচনা করছিলেন হরতালের আগের রাতে, তারা আস্থায় আনা নিয়ে কথা বলছিলেন। কিন্তু এই ধরনের উদ্যোগগুলো সেই আস্থার জায়গাটিকে কি আরো মানে বাড়িয়ে দেয় না দূরত্ব? ধন্যবাদ অঞ্জন রায়। আসলে আজকে এখানে দুটো কারণে আমার কথা বলা খুবই মুশকিল। প্রথমত, আমাদের 2 জন মাননীয় সংসদ সদস্য যে অবস্থায় আছেন, তাদের মানসিক অবস্থা, তাতে আমি নিজেকে কথা বলার জন্য খুব বেশি মুক্ত মনে করছি না। আর দ্বিতীয় বিষয় হলো, একটা কথা আমি কিন্তু এখন প্রায় সবগুলো আলোচনাতে বলে নিতে হয়, যে আমাদের মতো লোকেরা যখন কিছু অবজারভেশন দিই বা কোনো রকমের কোনো মন্তব্য করতে যাই, তখন স্বাভাবিকভাবে যারা ক্ষমতায় থাকে তাদেরকে বেশি স্পর্শ করে, তাদের বিপক্ষে বেশি যায়। তো যেহেতু এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবং আরও থাকবে অনেক দিন হয়তো, সুতরাং যতদিন ক্ষমতায় থাকবে তখন মনে হবে আমরা বোধহয় আওয়ামী লীগ বিরোধী। তা আমাদের জন্য সুবিধা হইতো যে ওই 1-2 মাস পর পর যদি সরকার চেঞ্জ হতো, তাহলে প্রমাণ করতে পারতাম যে আসলে আমরা কোন পক্ষের লোক। তো সেই সুযোগ তো আর নাই। সেই নির্বাচনের ব্যয়টা জনগণকে দিতে হতো। যাই হোক, তো এখন যতই আমার কথাগুলো অপ্রিয় মনে হোক বা আমার সম্পর্কে যতই ভুল ধারণা হোক না কেন, আমার কিছু করার নাই। আমি যা বলবো সেটা কিছু সত্যি কথাই বলবো। আজকে টেলিভিশনের পর্দায় আমি তো স্পটে ছিলাম না, যে দৃশ্য দেখেছি, যদিও আমাদের ইসরাফিল ভাই বলছেন যে আমরা সাংবাদিকরা এখন সব এন্টি আওয়ামী লীগ হয়ে গেছি। না, এর কথা বলিনি। না, সরি। না, আপনার কথার অর্থটা যে সাংবাদিকরা এই অংশটুকু দেখিয়েছে, ওই অংশটুকু দেখায়। 2 টুকরো আছেই তো সাংবাদিক সমিতি, সমস্যা নেই। তো এখন এইটা আমার কাছে খুবই কষ্টদায়ক, কারণ আমরা আসলে এই সরকারের কাছে, আপনাদের দলের যে সরকার বা জোটের যে সরকার, এই সরকারের কাছে অনেক বেশি কিছু আশা করেছিলাম, সে কারণে আমরা কষ্টটা বেশি পেয়ে যাই।
জয়নাল আবদিন ফারুক ব্যক্তিগতভাবে আমার সঙ্গে তার কোনো পরিচয় নেই, কোনো সম্পর্ক তো দূরের কথা, পরিচয় নেই। তার মানে বিভিন্ন রকম আচার ব্যবহার বা কথাবার্তা এগুলা শুনে আমি তার একজন মানে কি বলবো সমর্থক বা ভক্ত বনে যাব, গুণমুগ্ধ হয়ে যাব এখন কোনো কারণ নেই। ব্যক্তিগতভাবে আমি আমার ব্যক্তিগত অবস্থানটা পরিষ্কার করলাম। কিন্তু তারপরও আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে ভদ্রলোক একটা পদে আছেন, সেটা হলো আমাদের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলের চিফ হুইপ, এটা বেশ গুরুত্বপূর্ণ একটা পদ। ব্যক্তি জয়নাল আবদিন ফারুকের চেহারা কেমন, তার অঙ্গভঙ্গি কেমন, তার ব্যাকগ্রাউন্ড কি, আমি এটা জানতে চাই না এই মুহূর্তে আলোচনার খাতিরে। আমি দেখতে চাই যে তিনি পার্লামেন্টের বিরোধী দলের চিফ হুইপ। তো আমি যখন দেখলাম পার্লামেন্টের বিরোধী দলের চিফ হুইপকে একজন পুলিশ অফিসার, যে কিনা বেশ জুনিয়র, বয়সে আমারও ছোট, আমি মানে যতটুকু খোঁজ নিয়ে জেনেছি, কারণ আমার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন, আমার স্ত্রী আমাকে ওই টেলিভিশনের চেহারা দেখে বললো যে এই ছেলেটা আমাদের ক্লাসমেট, সেই হিসাবে আমি বিবেচনা করলাম যে সে বয়সে আমারও জুনিয়র। তো সেই ছেলেটি বিরোধী দলীয় চিফ হুইপের কলার চেপে ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে পিটাচ্ছে। এক পর্যায়ে দেখলাম বিরোধী দলের চিফ হুইপ খালি গায়ে দৌড়াচ্ছে। তো আমার কাছে মনে হলো যে আমাদের গণতন্ত্র দৌড়াচ্ছে, দৌড়ে পালায় যাচ্ছে। তো আমি নিজেকেই প্রশ্ন করলাম যে এই গণতন্ত্র, মানে এই গণতন্ত্রের জন্য আমরা এত স্ট্রাগল করছি 40 বছর ধরে। আমরা মহান, আমাদের পূর্বপুরুষেরা মুক্তিযুদ্ধ করেছিল, 30 লাখ মানুষ প্রাণ হারিয়ে শহীদ হয়েছিল, 3 লক্ষ মা বোন ইজ্জত হারিয়েছিল এই গণতন্ত্রের জন্য। এটাই যদি গণতন্ত্র হয়, এই যদি গণতন্ত্রের মানে বাস্তবতা চেহারা হয়, তাহলে কি একজন নাগরিক হিসেবে আমার বলার এই অধিকার নাই যে এই ধরনের গণতন্ত্র থেকে আমি মুক্তি চাই, এ ধরনের গণতান্ত্রিক চর্চাকে আমি ঘৃণা করতে চাই? এটুকু রাইট তো আমার আছে। ধন্যবাদ। এটা তো আমি বলতে পারি না। ধন্যবাদ না, আমি একটু শেষ করি, আমাকে আপনি অনেক পরে সময় দিয়েছেন। আমি একটা উদাহরণ দিই। ইসরাফিল ভাই বলছিলেন যে জয়নাল আবদিন ফারুক সাহেব পুলিশ অফিসারকে গালিগালাজ করেছেন, মারমুখো ছিলেন, মাস্তানের মতো বিহেভ করেছেন। আমি এগুলো কোনোটার সঙ্গে দ্বিমত পোষণ করবো না, করেছেন কি করেন না আমি সেখানে যাব না। আমি তর্কের খাতিরে ধরেই নিলাম যে জয়নাল আবদিন ফারুক এই কাজগুলো করেছেন। আমি একটা উদাহরণ দিতে চাই, সেটা হলো যে 2008 সালের এই 29শে ডিসেম্বরের ইলেকশনের ঠিক আগে আপনাদের আজকের যিনি প্রধানমন্ত্রী, আপনাদের দলের প্রধান, তিনি আমেরিকার ভার্জিনিয়াতে একটা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। বাংলাদেশে ফিরে আসার ঠিক আগের দিন বিদায় অনুষ্ঠান ছিল। আমেরিকা আওয়ামী লীগ মানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ওনাকে একটা বিদায় সংবর্ধনা দিয়েছিল। তো আমার সৌভাগ্য হয়েছিল ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার। আমি সেখানে একটা অভিজ্ঞতা সঞ্চয় করেছি, আমি এটা না বলে পাচ্ছি না ওনার এই বক্তব্যের কারণে। সেখানে সব মিলায়ে উপস্থিতি ছিল 50 থেকে 60 জন, তার মধ্যে মঞ্চে ছিলেন অন্তত 20 জন। বক্তৃতা করেছেন তারা সবাই, মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন আওয়ামী লীগ সভানেত্রী, তিনি সহ প্রায় 20 জন মঞ্চে ছিলেন, তারা বক্তৃতা করেছেন। তো কার আগে কে বক্তৃতা করবে এইটা নিয়ে প্রতি 15-20 মিনিট পর পরই সেখানে একটা গোলমাল বেঁধে যেত। তো আমি দেখতাম যে গোলমাল বেঁধে যাচ্ছে, আর ওখানকার আমেরিকান পুলিশ এসে খুবই সম্মানের সঙ্গে তাদের এক একজনকে ধরে এক এক দিকে নিয়ে যাচ্ছে, কাউকে চড়ও দিচ্ছে না, থাপ্পড়ও দিচ্ছে না, লাঠি পেটাও করছে। এই দৃশ্যটা আমি ওখানে দেখে এসেছি। ওখানে কিন্তু কেউ সংসদ সদস্যও ছিলেন না, মন্ত্রীও ছিলেন না, বিরোধী দলের চিফ হুইপও ছিলেন না, এক একজন রাজনৈতিক কর্মী, তাও অন্য দেশের। ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মী। আমার কথা হলো যেখানে তেমন কোনো পরিচয় ছাড়াই একজন রাজনৈতিক কর্মীকে পুলিশ এভাবে বলতে গেলে সম্মানের সঙ্গে ধরে একদিকে নিয়ে যাচ্ছে, সেখানে একজন পুলিশ অফিসারকে ধরে নিলাম বিরোধী দলের চিফ হুইপ একটা গালি দিয়েছেন বা একটা ধমক দিয়েছেন, সেই জন্য তার কলার ধরে এভাবে চড় থাপ্পড় মারা বা এভাবে গালিগালাজ করা এর কি ইঙ্গিত করে আমি জানি না। খুব সংক্ষেপে উত্তরটি চাই। ইসরাফিল ভাই বলছেন যে এটা নতুন কিছু না, আমি জানি এই ধরনের জবাব আজকে যদি ওনারা ক্ষমতায় থাকতেন অভিযোগ আসলে ওনারাও ঠিক একই রেডিমেড জবাব। ইসরাফিল ভাই যে রেডিমেড জবাবটা দিয়েছেন এটা আজকে সারাদিন স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন, প্রতিমন্ত্রী দিয়েছেন, প্রধানমন্ত্রী বিশেষ সহকারী মাহবুবুল আল হানিফ দিয়েছেন, সব একই ব্যাখ্যা দিয়েছেন যেটা অতীতেও হয়েছে। মানে জাস্টিফাই করে ফেলার একটা সহজ উপায়। আমরা এটা খুব সহজভাবে নিতাম, আমাদের অতটা কষ্ট লাগতো না যদি এই 2 বছরের 111 নামের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের না। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আমরা ইসরাফিল 2 মিনিটে উত্তর চাই, আমরা বিরতিতে যাব। না, আমি কথা যেটা আমি বলেছি যে পুলিশের যে প্রহারটা এটা তো সমর্থনযোগ্য না, এটা আমি বলেছি, এটা দুঃখ না ঘটলে আমরা সবচেয়ে খুশি হতাম, কিন্তু পুলিশেরও তো কিছু, তারাও রক্তে মাংসের মানুষ না। এখানে একটু আমি আমাদের কিন্তু কোহিনুর মিয়া একটা ক্যারেক্টারের কথা মনে আছে বিএনপির আমলে। বিএনপি যখন ক্ষমতায় ছিল এই কোহিনুর মিয়ার অতি উৎসাহী আচার আচরণ, বিরোধী দলের নেতাদের প্রতি আপনার মারমুখী আচরণ, নির্যাতন করা, ঢাকা বিশ্ববিদ্যালয় ঘটনা, আমরা এগুলো ভুলে যাইনি। আজকে সেই কোহিনুর মিয়া কোথায়? আবার আজকে ঠিক কোহিনুর মিয়ার মতো আরেক মিয়া বিএনপিদের উপর চড়া হচ্ছে এবং আওয়ামী লীগ সেটাকে সাফাই যাচ্ছে। আমরা জানি না ভবিষ্যতে যদি আবার কখনো
বিএনপি ক্ষমতায় আসে, আওয়ামী লীগ বিরোধী দলে যায়, তাহলে চিত্রটা কি দাঁড়াবে আমরা কল্পনা করতে পারছি। ওই তিনজন আইজি যে অবস্থা দেখছেন না, তিনজন আইজি না, তিনজন বিএনপি ক্ষমতা আসলে কি হবে এটা তো সবাই জানেন। ওনার শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য জ্ঞানীর মারার থেকে শুরু করে সবই করছে। আমরা তো সেটা করতে চাই না। এখন ঘটনা যেটা, ওই একই কাজ করবেন আপনারা একই কাজ করবেন, আপনারা আমরা একে একে কথা বলি, খুন করা, আপনারা বোধহয় হত্যা করা, এই একই কাজ করবেন। আমি যে কথাটা বলছি যে পুলিশের যে আচরণ, আমি আগে এটা সমর্থনযোগ্য না, কিন্তু ঘটনা হলো যে জায়গাতে, যে অবস্থায়, যে পরিস্থিতিতে ঘটনা সংঘটিত হয়েছে, এটা কিন্তু বিবেচনার দাবি রাখে। খোকন ভাই উনি এমপি, থেকে আমি একটা ছোট্ট প্রশ্ন করতে পারি, এই প্রশ্নটা করে নিতে চাই আমি এক সুযোগে, যে পুলিশের এই আচরণ গ্রহণযোগ্য না, বা জয়নুল আবদিন ফারুক যে আচরণ করেছে এটিও হয়তো আপনারা বলছেন গ্রহণযোগ্য নয়, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখেছি যে আহত পুলিশ কর্মকর্তাদের দেখতে দায়িত্বশীল সরকারের মানুষরা গিয়েছেন। জয়নুল আবদিন ফারুককে দেখতে আপনি নিজে কি গিয়েছিলেন? হয়তো যাবে, হয়তো যাবে। এখানে আমি যে কথা পক্ষপাতের বলি, দৃষ্টান্ত আসে। আমি যে কথা বলি শোনেন, ঘটনা হচ্ছে আমি সম্মানী লোক, আমার যেভাবে প্রক্রিয়া হোক, আমি একটা সম্মানী জায়গাতে গিয়েছি। সম্মান অর্জন করলেই হবে না, কিন্তু সম্মান রক্ষা করার প্রচেষ্টা সেটাও কিন্তু আমার থাকতে হবে। খোকন ভাই ফার্স্ট টাইম এমপি, ব্যারিস্টার মানুষ, আইন টাইন ভালো জানেন। পার্লামেন্টে ওনাকে দেখেছি, এই আন্দোলন সংগ্রামী রাজপথেও দেখেছি। অন্তত মাহবুদ্দিন খোকন সাহেব গাড়ি ভাঙে, পুলিশের থাপ্পড় দিতে যায় বা খারাপ আচরণ করে, এটা কিন্তু কেউ বিশ্বাস করবে না, ওনার সম্পর্কে অভিযোগ কেউ আনবেও না। কিন্তু আপনি পার্লামেন্টের ভিতরে এবং বাইরে, আমাদের অনেক সিনিয়র 5 বার এমপি, কিন্তু আমরা তাদের কাছে শিখতে চাই, ফারুক ভাইয়ের কাছে। ওনার অ্যাটিটিউড, ওনার বিহেভিয়ারটা কিন্তু ধন্যবাদ। এই প্রশ্নের উত্তর আমরা মাহবুদ্দিন খোকনের কাছে নেব, কিন্তু নিয়ম মাফিক বিরতি থেকে ঘুরে আসতে চাই। দর্শক, 21 রাতের এই পর্যায়ে আমরা একটি ছোট্ট বিরতিতে যাব, আমাদের সাথেই থাকুন। বিরতির পরে ফিরে আসবো আমাদের আজকের আলোচনায়। দর্শক, ফিরে এলাম 21 রাতের আজকের আলোচনায়। আমরা কথা বলছিলাম এখন বলতে হবে ঘড়ির কাঁটার হিসাবে গতকালের পুলিশি আচরণ নিয়ে। মাহবুদ্দিন খোকন, আপনি যখন উত্তরের প্রস্তুতি নিচ্ছিলেন আমরা তখনই বিরতিতে গিয়েছিলাম। যেটা আমি যেটা বলতাম, আমার ভাই বললেন যেটা, এই পুলিশ সম্বন্ধে উনি কিন্তু নিন্দা করছেন না, উনি ওনার একজন সহকর্মী সংসদ, দুঃখ প্রকাশ জাতীয় সংসদ, সরি, না ঘটলে খুশি হতাম, হ্যাঁ, না মারলে খুশি হইতেন, না ঘটলে খুশি হইতেন, এটা নিন্দার কথা না। ঘটায় খুব বেশি অখুশি, এবং ঘটায় ওনারা কিন্তু এটা পাতপোষ, আমরা মনে করি পাতপোষীদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এই কাজটা করার জন্য। কারণ এই যে হারুন কিন্তু একটা দুর্নীতিবাদ পুলিশ অফিসার, সুচ্চা পরে 10 লক্ষ টাকা ঘুষের ঘুষ নেওয়ার অভিযোগে শেষ করে আপনারটা পুলিশ অফিসার ডিপেন্ড করতে হারুন, এবং সুচ্চা পরে 10 লাখ টাকা ঘুষের জন্য, কেলেঙ্কারির জন্য তাকে এই পুলিশ ডিপার্টমেন্ট, এই সরকারের আমলে, আপনারা আওয়ামী লীগ আজকে সরকারের আমলে তাকে সাসপেন্ড করা হয়েছিল। তাকে সাসপেনশনটা উইথড্র করেছেন, প্রমোশন দিয়ে তাকে জায়গায় বসিয়েছেন। ঠিক আছে, তোমার টেস্ট দিলাম, বিএনপির লোকজনরা মাইটপিট করো, হত্যা করো, যা করা করো, দিস ইজ দ্য রিজনস। আপনারা তাকে সেই সুযোগ করে দিয়েছেন। আর বিপ্লব সরকার বাংলাদেশ ছাত্রলীগের জগন্নাথ হলের সে সভাপতি ছিল একসময়, আপনাদের ক্যাডার সে, এবং সে অত্যন্ত দুর্দর্শ ছিল ছাত্র জীবনও, হ্যাঁ, তাকেও দিয়েছেন এই অ্যাসাইনমেন্টের। এবার ঠিক না এটা, যদি উই বিলিভ ইন নন ডেমোক্রেসি, যদি গণতন্ত্র আমরা বিশ্বাস করি, তাহলে আচরণ ঠিক না। একজন জয়নুল আবদিন ফারুককে আজকে আপনার জনসমক্ষে যা করেছেন, আপনারা হত্যা করতে এসেছেন, আপনার পুলিশ কর্মকর্তারা, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হানিফ সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী, সবই একই সুরে বলছেন তার ব্যবহার ভালো না। একজন ব্যবহার হলে তাকে মেরে ফেলবেন আপনি? না, আমাদের আইন তাই বলে, ব্যবহারের জন্য মেরে ফেলবেন তাকে আপনি। ব্যবহার ভালো নয়, ব্যবহার ভালো নয়, যে ভালো করে নাই, এরকম কোনো প্রমাণ কোথাও নাই। সুতরাং আমরা এটা সুষ্ঠু তদন্ত চাই, বিচার চাই, এবং যদি আমরা সত্যিকার অর্থে মামলা করি, সত্যিকার ডেমোক্রেসি আপনি বিশ্বাস করেন, আপনারা সরকারের পক্ষ থেকে এবারে ওদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করবে এবং এবারে সুষ্ঠু তদন্ত করবে। এবং এই শুড বি এক্সাম্পল ফর দ্য এক্সাম্পল, এই পানিশমেন্ট তাদেরকে দিলে আশা করি দেশবাসী শান্তি পাবে। নতুবা এই যে আগুন আপনারা জ্বালিয়েছেন, এই আগুন আস্তে আস্তে জ্বলবে, সরকার পতন পর্যন্ত এই আগুন জ্বলতে থাকবে, এই আগুন আপনার জ্বলে যাবে, এই সরকার জ্বলে শেষ হয়ে যাবে। ধন্যবাদ। ইসরাফিল আলম। খোকন ভাই, আপনি একটু ক্লিয়ার করি, হারুন ছাত্রলীগের নেতা ছিল, বিশেষ করে এসপি হয়,
পুলিশ ক্যাম্প থেকে তাকে কিন্তু বিএনপি ক্ষমতা আসার পরে তাকে বের করে দেয়। ওই সূত্রাপুর এসি হওয়ার সৌভাগ্য তার হয়নি। তারপর হাইকোর্টে মামলা করে তত্ত্বাবধায়ক সরকারের সময় হাইকোর্টের রায় কিন্তু সে আবার চাকরি ফেরত পায় এবং তারপর থেকে এখানে পোস্টিং এ জায়গাতে আছে, সে ওই সূত্রাপুরে হারুন হয়নি। এই তথ্যটা একটু ভুল আছে না, বলে না, আমি বিস্তারিত যাব না। না, ঠিক না, না, আমি জানি এটা ঠিক না, না, এটা ঠিক না। আপনার কাছে ইনফরমেশন কারেক্ট না। হারুন যাই হোক, কখনো এই বিতর্ক সূত্রাপুরে আপনি- এসি আপনি হয়, check করে নেবেন, এসি দয়া হয় করে না, না, আপনার private এটা জানান বললাম, বলে আপনি রাখেন। ক্লিয়ার করে নেন। আমি যাবো। দেখ, আমি যে কথা বললাম, দেখেন ক্ষমতায় রাখা না রাখা এগুলো সম্মান দেওয়া নেওয়ার মালিক আল্লাহ। তো আমি একটা কথা বলি আপনাকে, যে আপনারা যে ভয়ঙ্কর পথে দেশকে নিয়ে যেতে চাচ্ছেন, এই ভয়ঙ্কর পথ থেকে যদি আপনারা ফেরত না আসেন, আপনাদের উদ্দেশ্য সফল হবে কিনা জানি না, বাংলাদেশের জনগণ কিন্তু আপনাদেরকে ছাড়বে না। কারণ বিএনপি, আপনার এই দল সারা জীবন বাংলাদেশকে ব্যর্থ করার জন্য, অকার্যকর করার জন্য আপনারা প্রচেষ্টা করেছেন। বঙ্গবন্ধু খুনিদের পুরস্কৃত করার থেকে শুরু করে, এর স্বাধীনতা বিরোধীদেরকে পুনর্বাসন করার থেকে শুরু করে, এবং জঙ্গিবাদ মৌলবাদীদেরকে পেট্রোনাইজ করার থেকে শুরু করে, আপনারা গ্রেনেড হামলা, শেখ হাসিনাকে গ্রেনেড হামলা করে মেরে ফেলার থেকে শুরু করে যে কাজগুলো করছেন, কোনো কাজে গণতন্ত্রে দেশের স্বাধীনতা সর্বভৌমত্বের সহায়ক না। আবার যে পথ ধরছেন, পার্লামেন্ট বয়কট করে হরতাল, লাগাতার হরতাল, এই পথও কিন্তু শুভ পথ না, গণতন্ত্রের পথ না, এটা কোনো গঠনমূলক রাজনীতির পথ না। আপনার এখান থেকে ফেরত না আসলে জনগণ অবশ্যই এর মূল্য কিন্তু আপনাদেরকে দেবে। আর আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসছি। রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের জানমাল নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার আমাদেরকে করতে হবে। এবং এই জন্য যদি আমাদের কোনো বন্ধু, কোনো সংসদ সদস্য, কোনো সাবেক মন্ত্রী যদি কষ্ট পায়, আমাদের দুঃখ করা ছাড়া হয়তো আমাদের বলার কিছু থাকবে না। কিন্তু সেক্ষেত্রে তার মানে আপনি কি মনে করছেন যে এই বিষয়টি কোনো তদন্তের দরকার আছে কিনা? আমি তো বলেছি, আমি প্রথমেই বলেছি, আপনারা যদি রাইটলি জেনে থাকেন যে বিষয়টা কেন, কিভাবে সংগঠিত হলো, কার কি দায় দায়িত্ব, এই জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। আমি প্রথমেই বলেছি। উনি যে কথা বললেন, এক নিঃশ্বাসে অনেকগুলো কথা বলে গেলেন। এক নিঃশ্বাসে আপনার না, আপনি কথাগুলো সবগুলো অসত্য কথা। কেন অসত্য? বঙ্গবন্ধুর খুনিদেরকে রাষ্ট্রদূত বানাইছেন আপনারা, এটা কি মিথ্যা? শেষ করি। বাংলা ভাই নামাইছেন, এটা মিথ্যা। বিএনপি কোনো মৌলবাদীদেরকে প্রশ্রয় দেয় না। বাংলা ভাই কে নামাইছিল? কোন সময় নামছিল? কোন নেতা, কোন লোক 21 আগস্ট হত্যা জ্ঞানের সঙ্গে জড়িত ছিল। ঘটনা ঘটাইলো কে? বিএনপি এদের ক্ষমতায় আপনি বিদেশি দায়িত্ব কে নেবে? শেষ করি আপনি একটু, আমি ইন্টারফেয়ার করে নিই প্লিজ। হ্যাঁ, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, আপনারা আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। এবং আমি তো আপনার সঙ্গে একটা টক শোতে ট্র্যাক রেকর্ড বলেছি, আবার আওয়ামী লীগের ট্র্যাক রেকর্ডটা বলছি। বাংলাদেশের স্বাধীনতার পরে এ পর্যন্ত যত অসাংবিধানিক সরকার এসেছে, সামরিক শাসন এসেছে, অবৈধ শাসন এসেছে, প্রত্যেকের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আওয়ামী লীগ জড়িত। আমি ট্র্যাক রেকর্ডটা শুনেন। এই দেশে স্বাধীন হয়েছে ডেমোক্রেটিক রাইটে প্রিভেল করার জন্য, দেশ স্বাধীনতা সংগ্রাম, গণতন্ত্র। মাত্র 4 বছরের মাথায় আপনার 74, আপনার একটা খুব বর্তমানে আসি, 1 মিনিটে চলে আসছি। আপনি 74 সংসদের বাকশাল করে ডেমোক্রেটিক রাইট শেষ করে দিলেন, বাক ব্যক্তি শেষ করে দিলেন। বাংলাদেশের প্রথম সামরিক শাসন এসেছে আপনার নেতা খোন্দা মোস্তাক আহমেদ নেতৃত্বে, এবং জিয়া রহমান শুধু সামরিক শাসন প্রত্যাহার করেছে, সে ঘোষণা করে নাই। খোন্দা মোস্তাক আহমেদ, খোন্দা মোস্তাক আহমেদ পরবর্তীতে হয়েছে, পরবর্তীতে সেটা হয়েছে। কিন্তু সামরিক আইন প্রশাসক ছিল সায়েম, বিচারপতি সায়েম প্রথম সামরিক আইন প্রশাসক ছিল। দ্বিতীয়বার সামরিক শাসন আসলো, জানা একসাথে আসলো, সামরিক শাসন জারি করলো। আপনাদের আজকে মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, উনি প্রথম জানা সাহেব আসেনি তো, তাকে তো বিএনপি নিয়ে আইছে। আপনার রাষ্ট্রপতি সাত্তার সাহেব বলছে আমার মন্ত্রী পরিষদ করাপ্ট হয়ে গেছে, আপনারা এসে দায়িত্ব নেন। শোনেন, এবং আজকে অনেক একসাথে আসলো। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অভিনন্দন জানালেন। শুধু তাই নয়, অভিনন্দন জানিয়েছে অভিনন্দন 2023 সালে। শুধু তাই নয়, সেই সালে সামরিক সরকার অধীনে নির্বাচনীকে তাকে বৈঠা দিলেন। তারপর আসছে 95 সালে আজকের আওয়ামী লীগের নেতা একজন জেনারেল নেতৃত্বে কু করার চেষ্টা করলেন, আপনারা ব্যর্থ হয়েছেন। তারপর আসেন 2007 সাল, এই অবৈধ সরকার, কেয়ারটেকার সরকার, ফখরুল মহিউদ্দিন সরকারের শপথ অনুষ্ঠান, আপনাদের সরকার শপথ অনুষ্ঠানে গেলেন, আপনাদের ইন্টারফেয়ার করেন না, এগুলো সিরিয়াস কথা বলছি, রেকর্ডের হিস্ট্রির কথা বলছি, এগুলো অস্বীকার করার কোনো সুযোগ না। আমি কি হিস্ট্রি বাইরে বললাম? 2007 সালে এরা যেরকম ক্ষমতা, এরা যেরকম আসলো, শপথ দিল, আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গভবনে গেলেন শপথ অনুষ্ঠানে, বেরিয়ে এসে বললেন যে আমরা ক্ষমতা গেলে সব বৈধ করে দেবো। তারা ম্যানেজ করতে চেষ্টা করলো, ব্যর্থ হলো, তারা বাঁচতে চেষ্টা করলো। আপনারা প্রথম আওয়ামী লীগ থেকে সহায়তা করলেন, পরবর্তীতে আর্মির গভর্নমেন্ট ব্যর্থ হলো, তাদের সহযোগিতা আপনারা
সরাসরি সহযোগিতা করলো। আপনার ক্ষমতায় এসেছেন। গ্রেপ্তার কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন। জনগণের আপনার mandate নিয়ে- ফখরুদ্দিন, আপনার জনগণের- ময়ূরউদ্দিন, আপনার ইয়াজউদ্দিন সরকার প্রথম গ্রেপ্তার কিন্তু শেখ হাসিনাকে করেছে। আজকে যদি নির্বাচন খালেদা দেন- জিয়াকে করেনি। না, নির্বাচন দেন 50 সিট আওয়ামী লীগ পাবে না, কোনোদিনই পারবেন জনগণ না। আপনার পক্ষে নাই। ওই দিন ভুলে যান। নাই নাই সেই দিন ভুলে ওই জন্য যান। এইসব এই 1,30,30,000,000 লাখ ভোটারও নাই, ভুয়া ভোটারও পাবেন না, আর ক্ষমতা আসতে পারবেন না। আরেকটা বলছি, এটা আমাদের অনেক নেতা উত্তর দিতে পারছে না। বাংলা 90 সালের পরে 3বার ভোটার লিস্ট হয়েছে। 95 সালে হয়েছে বিএনপি ক্ষমতার সময়, 2000 সালে হয়েছে আওয়ামী লীগ ক্ষমতার সময়, তারপর আর 2008 সালে হয়েছে ক্যাডেট গভর্নমেন্টের সময়। সব ইয়ার সময় হয়েছে। নো বিএনপি 2001 সাল 2006 সাল পর্যন্ত বাংলাদেশের কোনো ভোটার লিস্ট হয়নি। যদি 1,40,00,000 জাল ভোটার হয়ে থাকে, যদি ঢুকে থাকে, যদি আওয়ামী লীগ ক্ষমতার সময় 2000 সালে ঢুকেছে। এম এ আজিজ সাহেবের সময় যেটা হয়েছিল, এটা আপগ্রেড হয়েছে। 1,30,00,000 ভোটার। সরি, আপনি জানেন ভুয়া। না, আপনি জানেন, ফ্যাক্ট জানেন না। করতে গেছিল হাইকোর্টে বলেছে, হার নাগাদ করতে বলছে, নতুন ভোটার তালিকা হবে না বলে দিয়েছে। ক্লিয়ার? সো জাল ভোট ঢুকে থাকে, আপনারা ঢুকেছে। প্রসঙ্গ থেকে একটু দূরে যাচ্ছি, মনির হায়দার আপনার কাছে আসছে। বিকজ ইউ ডোন্ট বিলিভ অন ডেমোক্রেসি। এবং আপনারা শুধু বক্তৃতা আছে, কথা আওয়ামী আছে। লীগ বোঝেন, আপনারা বোঝেন। জন্মই হলো অগণতান্ত্রিক পথে, জন্মই হলো আপনার অগণতান্ত্রিক পথে। শেখ হাসিনা বলতেন না, শোনেন ভাই, বলতেন না, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, কেয়ারটেকার দরকার। 3 ভোট, 3টা শোনেন, 3 জোটের রূপরেখা বলা আছে, 3টা, 4টা তো হয়ে গেছে। স্বচ্ছ নির্বাচন, 4টায় জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। প্রসঙ্গ থেকে সরে যাচ্ছেন, আমি একটু দৃষ্টি আকর্ষণ আজকে করছি, করলেন আমরা আপনারা, আজকের বিষয়টা আড়াই হচ্ছে বছর আগে আপনারা আমরা করিনি তো, হাইকোর্ট রায় দিছে, সুপ্রিম কোর্ট রায় দিছে, ষড়যন্ত্র করছেন। সুপ্রিম কোর্ট রায় দিছে। আমরা কি করা? সুপ্রিম কোর্টের রায় যদি বোকা যায় কখন ভাই, ব্যারিস্টার মানুষ কি কথা কোন? উভয় নেতাই বোধহয় প্রসঙ্গ থেকে দূরে সরে যাচ্ছেন। জি, এটা আমরা এভাবে প্রসঙ্গ থেকে দূরে সরেই যাই। আসলে গণতন্ত্র নিয়ে বিতর্ক হচ্ছিল, মানে আমার কাছে মনে হয় যে আমাদের এই প্রধান দুটি দল বা জোট, এই দল বা প্রধান দুই জোটের কাছে গণতন্ত্রটা হলো একটা মুখোশ। মানে গণতন্ত্র এরকম যে আমরা এরকম গণতন্ত্র চাই যেখানে কোনো বিরোধী দল থাকবে না, আমরা এমন গণতন্ত্র চাই যেখানে কোনো ভিন্ন মত থাকবে না, আমরা এমন গণতন্ত্র চাই যেখানে কোনো সহনশীলতা থাকবে না, এরকম গণতন্ত্রই আমরা চাই। তা না হলে আপনি দেখুন যে আজকে এই বক্তব্যের সময় আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন নিশ্চয়ই, আমি কাউকে আঘাত করার জন্য বলছি না, আজকে বক্তব্যের সময় খন্দকার মাহবুদ্দিন খোকন সাহেব, খন্দকার নয়, মাহবুদ্দিন খোকন সাহেব, তিনি খুবই বিক্ষুব্ধ, আপনি লক্ষ্য করে থাকবেন তার চেহারার দিকে যদি লক্ষ্য করেন। আবার আমাদের ইসরাফিল ভাই আমাদের খুবই প্রিয় মুখ, তিনি কিন্তু হাসছেন, সমানে হেসেই যাচ্ছেন। এটা কিন্তু আমাদের এই তথাকথিত গণতান্ত্রিক সংস্কৃতির একটা পাল্টাপাল্টি রূপ। যখন ওনারা ক্ষমতায় ছিলেন তখন ওই যে নাম বললেন না, মোহাম্মদ নাসিম, সোহেল তাজ, এ ধরনের, আমরা এই সোভানবাগ, রাসেল স্কোয়ার, আমরা এই ধরনের দৃশ্য কিন্তু দেখেছি। মানে এটার আপনার কি বলবো যে এটার চিত্রটা এরকম যে আপনি যদি ধরেন 1995-96 থেকে, মানে আরো পিছনে গেলে এরশাদ আমলে কিন্তু রাস্তায় মিছিল সমাবেশ করা গেছে, নাহলে এই দুই দল আন্দোলন করছে কিভাবে, বা আমাদের রাজনৈতিক দলগুলো এরশাদের বিরুদ্ধে এত বড় আন্দোলন কিভাবে গড়ে তুললো, রাস্তায় কিন্তু আন্দোলন করা গেছে। তারপরে 91 সালে বিএনপি ক্ষমতা আসার পর যেটা হয়েছে সেটা হলো রাস্তায় আন্দোলন করা গেছে, কিন্তু রাজপথে বিরোধী দলের উপর বিভিন্ন রকম নির্যাতন হয়েছে কম বেশি। এরপরে 96 থেকে 2001-এর চিত্রটা কি ছিল, আমরা দেখেছি বিএনপিকে বন্দী করা হয়েছিল নাইটিঙ্গেল, মানে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত, নয়াপল্টনের এই রাস্তাটা বিএনপির জন্য অবারিত ছিল। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর আওয়ামী লীগকে কোথায় আটকিয়েছে জানেন? আপনার ওই নূর হোসেন স্কোয়ার বা 0 পয়েন্ট থেকে গোলাপ শামাজার পর্যন্ত, ওইটুকুর মধ্যে বন্ধ করে দিয়েছিল। মানে এর বাইরে, মানে ক্রমশ সংকুচিত হয়েছে, তারা নেবেন না, ক্রমশ সংকুচিত হয়েছে। এবার এসে হয়েছে কি, বিএনপি কিন্তু এবার আর নাইটিঙ্গেল থেকে ফকিরাপুলের স্পেসটা পাচ্ছে না, এবার শুধু দলীয় কার্যালয়ের গেটের মধ্যে। নেক্সটে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগকে হয়তো বলবে যে তোমরা যে যার রুমে আসো, রুম থেকে আর বের হইও না, যে যার রুমে থাকার সেখানেই থাকো। মানে আমরা ওইভাবে আমাদের মানে অধপতন বলেন আর উন্নতি বলেন, এটা এই ধারায় হচ্ছে। আজকে ইসরাফিল ভাই হাসছেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন যখন এরকম টর্চার হয়েছে, আমরা সাংবাদিকরা হয়তো বিএনপির লোকজনকে জিজ্ঞেস করেছি, তারা বলবে না ওনারা বাড়াবাড়ি করেছে, পুলিশ তো আইন শৃঙ্খলা রক্ষার জন্য এটা করবেই। আজকে ইসরাফিল ভাই বলছে না, তারা ওখানে গাড়ি ভাঙার চেষ্টা করেছে, পুলিশকে গালি দিয়েছে, তার ব্যবহার খারাপ। এখন এই ধরনের কথা বলে আসলে আমরা, আপনি বলছেন যে, ইসরাফিল ভাই বলছেন যে একজন সংসদ সদস্য এই ধরনের ঘটনা না ঘটলেই আমি খুশি হতাম, তার মানে ঘটেছে, আপনি খুব একটা অখুশি হননি। আপনি যে এইটা বলার পরে যে কিন্তু দিয়ে পরে সাফাই গাইছেন, এটা কিন্তু আসলে আমাদের কারো জন্য
আর আপনারা যে গণতন্ত্রের কথা বলেন, সেই গণতন্ত্রের জন্য মোটেই এটা কোনো শুভ লক্ষণ না। আপনি দেখুন, আমি ব্যক্তিগতভাবে পুলিশ বাহিনীর বিরুদ্ধে বা পুলিশের কোনো কর্মকর্তার বিরুদ্ধে কথা বলতে চাই না, কিন্তু পুলিশ বাহিনীটা হচ্ছে রাষ্ট্রের একটা মেকানিজমের অংশ। আপনারা আইন প্রণেতারা যে আইনটা প্রণয়ন করেন, সে আইনটা তারা বাস্তবায়ন করে রাষ্ট্রের কর্মচারী হিসাবে। আপনারা যখন মানে আপনার ভিন্ন মতের সংসদ সদস্যকে দমনের জন্য কোনো পুলিশ সদস্যকে বা পুলিশ বাহিনীকে আপনারা এভাবে সাফাই গান বা এভাবে আড়াল করেন। আমরা কিন্তু মতিন চৌধুরীর কথা মনে আছে, অঞ্জন রায়, আপনার পুলিশ আমার, হ্যাঁ না, আমার পুলিশ কিন্তু এইভাবে হাত দিয়ে বলতেন আমার পুলিশ কিন্তু এসব করেনি। আবার তারপরে আমরা ঠিক মোহাম্মদ নাসিমের সময় একই দৃশ্য দেখেছি, আমার পুলিশ। পরে মোহাম্মদ নাসিম, দুজনই পিটুনি মতিন খেয়েছেন। চৌধুরী কিন্তু মাথা ফেটেছিল পুলিশের পিটুনিতে, মোহাম্মদ নাসিমের একই অবস্থা হয়েছে। আজকে সর্বশেষ দৃশ্য দেখে আমি চিন্তা করছিলাম যে ইনি তো ভদ্রমহিলা, সাহারা খাতুন এই ঘটনার পরে উনি পুলিশের ওই 2 অফিসারকে দেখার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে গেছেন এবং টেলিভিশন চ্যানেলগুলো তার বক্তব্য নিয়েছে। এবং তিনি যথারীতি বললেন যে জয়নাল আবদিন ফারুক কি কি করছে, কিন্তু এবং এরা দুজন একেবারে নিরীহ গো বেচারা, আহত হয়ে হাসপাতালে বিছানায় শুয়ে আছে। আমি জানি না যে ভবিষ্যতে কি অপেক্ষা করছে আমাদের দেখা যাবে। আমরা আর এগুলো দেখতে চাই না, এটাই বাস্তবতা। না, মানে ইসলামী আলো। শেষ প্রান্তে আমরা আলোচনা। না, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো এটা ক্রমবর্ধমান, মানে সময় যত যাচ্ছে আমাদের অসহিষ্ণুতা, অগণতান্ত্রিক আচরণ, প্রতিহিংসা পরায়ণতা, এই বিষয়গুলো ভয়ঙ্কর ভাবে ধন্যবাদ ইসরাফিল আলম, 2 মিনিট। আমি যে কথা বলি, আমি সেই প্রশ্ন, যা আমরা যদি প্রত্যেককে সম্মান না দিই, নিজের অধিকার, নিজের কর্তব্য, নিজের অবস্থান সম্পর্কে যদি সচেতন না থাকি, তো ঘটনা ঘটবেই। পুলিশের কথা ভাই এই কথাগুলো কিন্তু যখন যারা ক্ষমতায় থাকে এই কথাগুলো যেটা ওনারাও সত্য, বলেছেন, আজ না আপনারা সত্য, এর বাইরে আপনি আপনারা কি কিন্তু বলবেন? সত্যের এক না, অংশ এর বাইরে দেখছেন। আপনি কি বলবেন? আপনি বলেন, না, নতুন না, কিছু বলেন। আপনারা দেখুন, এর বাইরে কিছু বক্তব্য না, থাকলে আপনি বলেন। অবশ্যই বলবো। দৃষ্টান্ত করার তো কথা ছিল। ইসরাফিল ভাই যেহেতু প্রশ্নটা তুলেছে দৃষ্টান্ত আমি কিভাবে বলি। করবেন? ইসরাফিল ভাই যেহেতু প্রশ্নটা না, তুলেছে আমি দৃষ্টান্ত বলি। করবেন কিভাবে? এখন 5 বার নির্বাচিত এমপি, উনি তো জানেন সিটিং পার্লামেন্ট যখন সেশন যখন চলে তখন ওই এলাকার মধ্যে কিছু করা যায় ইসরাফিল ভাই আমি কি এখানে হাঁটা যায় না। না না আমি হাঁটবেন, হাঁটতেছিলেন উনি। না না হাঁটছেন না তো, হাঁটতেছিল না না হাঁটছেন না তো। আপনি দেখেন না, আর আমি একটা আমাকে কথা 1 বলি, মিনিট সময় দেন। জয়নাল আবেদিন ইসরাফিল ফারুক ভাই সাহেব যে কথাটা সরকারের বলছে, আপনি মন্ত্রী না, বা পুলিশের, মন্ত্রী না, মন্ত্রীর মতো কথা বলার দরকার নেই। না না খোকন ভাই Member of বলি, Parliament। জয়নাল আবেদিন ফারুক সাহেব সরকারের বা পুলিশের এমন কোনো শত্রু না যে তাকে টার্গেট করে মারতে হবে, তাকে মারতে এই আচ্ছা, অবস্থা নিয়ে যেতে হবে। ছোট্ট প্রশ্ন পরিস্থিতির করতে চাই। কারণেই আপনাদের কিন্তু দুজন ঘটনা সংসদ ঘটেছে। সদস্যের কাছেই সাক্ষী আছে বাংলাদেশের এবং দেশের বাইরে 21 আছে যে দর্শকরা আছে তারা। আপনাদের দুজনকে একটি প্রশ্ন করতে চাই। আমি শব্দগুলো উচ্চারণ করতে চাই না, সেই সহবত আমার পরিবার আমাকে দেয়নি যে শব্দগুলো আমরা শুনেছি আজকে। এই ধরনের শব্দ যদি আপনার বা আপনার বিরুদ্ধে উচ্চারিত হতো আপনাদের কেমন লাগতো? লজ্জা সেখানেই তো, আপনি তো এটা শুনেছেন, লজ্জা সেখানে। কিন্তু যখন আমি বলি, যখন কথা বলতে বলতে জয়নাল আবেদিন ফারুক সাহেব তার মোবাইল ক্যামেরা দিয়ে হারুনির ছবি তুলে বলতেছে, এটা আমি তো উচ্চারণ করতে পারবো, আমার পরিবারের সে শিক্ষা নাই। উনার ছবি তুলেছেন মোবাইলে, আর যে শব্দটি উচ্চারণ করেছেন উনিও তো মানুষ, বিশেষ করে স্যার অফিসার, তা তো রক্ত আছে, মাংস আছে। মানে আপনি ওটা সমর্থন করছেন। সমর্থন করছি না ভাই, আমি উত্তর আপনি শুনে এত হাসলে হবে না মনির ভাই। আপনাকে যদি কেউ দেখুন সম্মান, আপনাদের এই না না কথাগুলোর কারণে আমাদের সবার ক্ষতি হচ্ছে কিন্তু। নো নো নো, আমি সবাই পুলিশ শুড বি অ্যালাউড, এই দুজন পুলিশ অফিসার, পুলিশ শুড বি অ্যালাউড টু ডু দেয়ার ডিউটি। আচ্ছা শুনুন, না, এই দেশের ল মুক্তিযুদ্ধে ব্রেকার যারা ল ভায়োলেশন করবে, হুইভার মেবি, না না ল যারা ভায়োলেশন করবে, সে যেই হোক না কেন, ল মেকার হোক, মিনিস্টার হোক, যেই হোক, দে শুড বি টেকেন ইনটু। আর কি বলছেন ভাই? আমি সুপ্রিম কোর্টে আজকে আমরা বলছি পুলিশ অফিসার বলে আমরা হেঁটে যাব, হাইস্ট কোর্টের লয়াররা যে আমরা হেঁটে ফুটপাথ দিয়ে যাব, প্রেস ক্লাবে যাব, আমরা সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ আরো অনেকে আমরা বলে স্যার যাওয়া দেবে না। ঠিক তারা গেটে আটকে রাখলে আমরা হাইস্ট কোর্টে আমরা প্র্যাকটিস করি, আমাদের ফান্ডামেন্টাল রাইটস, আমরা গাড়িও ভাঙবো না, লয়াররা রাস্তা ব্রেক করবো না, আমরা রোড সাইড দিয়ে যাবো, ফুটপাথ দিয়ে দিল না। ঠিক কতক্ষণ পরে দেখলাম যে একটা মিছিল আসলো হাইকোর্ট আমাদের সামনে দিয়ে, বললেন যে অফিসার বললো এটা কাদের মিছিল? হ্যাঁ, বঙ্গবন্ধু কইতেছে, শেখ হাসিনা জিন্দাবাদ কইতেছে, এটা দামান না, শেখ হাসিনা জিন্দাবাদ কয় না। আচ্ছা আওয়ামী লীগের ছাত্রলীগের ছেলেবেলা জিন্দাবাদ কয় না, ছাত্রলীগের আওয়ামী লীগের ওটা মিছিল। পাকিস্তান হ্যাঁ, ধারা এটা কি বলছে? রাজনীতি তারা কয়। ওই পুলিশ এটা থামান না কেন? হাসে। হ্যাঁ, ওরা আমরা শেষ 2 মিনিটে দাঁড়িয়ে আছি। 30 সেকেন্ড প্রত্যেকের বক্তব্য শুনুন। মাহমুদ্দিন খোকন প্রথমে আপনি দিতে পারেনি, উনি যেটা বললেন আমি মনে করবো এটার জন্য আমি দায়ী করবো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। 2 দিন আগে উনি বললেন, আপনার বক্তব্য শুনবো, আপনি শেষ 2 দিন করুন। আগে উনি বললেন যে রাজপথে মিটিং মিছিল করতে দেওয়া যাবে না। উনি বাংলাদেশের সংবিধান, এই সংবিধান উনি শপথ নিয়েছেন, সংবিধান উনি মানবেন, হ্যাঁ, অক্ষুণ্ণ রাখবেন, হ্যাঁ, ডিপেন্ড করবেন সংবিধানকে। আর্টিকেল 36 অফ দ্য কনস্টিটিউশন, সেখানে ফ্রিডম অফ মুভমেন্টের গ্যারান্টি দেওয়া আছে। হ্যাঁ,
খালি হরতালকারীদের গ্যারান্টি না যারা সাধারণ মানুষ তাদেরও চলাফেরা গ্যারান্টি? শেষ করতে দেই, ইন্টারফেয়ার করেন না আপনি কনফিউজ করতে না, চেষ্টা না, করছেন। মোটে- No, freedom of movement না, for আপনার all. টার্মটা শেষ হয়ে গেছে। না, লেটস মি ফিনিশ মাই হোয়াট আই এম সেইং। আমাদের সময় আর Then 1.5 Article মিনিট nine- স্মরণে রাখবেন Article তিনজনই। 39 আমার ফ্রিডম অফ স্পিচ, আমার স্বাধীনতা। আমি উনি বলেছেন যে উনি প্রকাশ্যে একজন মন্ত্রী হয়ে শপথ নিয়ে উনি বলেছেন যে শপথ নিয়েছেন সংবিধানকে অক্ষুণ্ণ রাখবেন। সে সংবিধান লঙ্ঘন করে যে মন্ত্রী প্রকাশ্যে বলতে পারে কাউকে মিটিং মিছিল করতে দেওয়া হবে না, আপনি মিটিং মিছিল করতে দিতে হবেই আপনার। আপনি যদি ক্রিমিনাল ড্যামেজ করে, কেউ গাড়ি ভাঙে, কোন ক্রিমিনাল ড্যামেজ করে, সেটা তার বিচার ধন্যবাদ করতে হবে। মাহমুদুদ্দিন খোকন, আপনাকে আর আপনি সময় দিতে পারছি না। ওনার investigation-এ ইসরাফিল আলম, আজকে সারা বাংলাদেশে এটা হচ্ছে ধন্যবাদ, পুলিশ ধন্যবাদ। দল আপনি শেষ করতে হবে আজকে জনাব torture করা খোকন। হচ্ছে। ইসরাফিল আলম শেষ বক্তব্য খুব সংক্ষেপে। যেখানে রাইটস আছে সেখানে কিন্তু আপনার লায়াবিলিটিস আছে, যেখানে আপনার লিবার্টি আছে সেখানে কিন্তু রেসপন্সিবিলিটিস আছে। লিবার্টি রাইট এগুলো শর্তযুক্ত, এগুলো শর্তহীন না। আপনার অধিকার এক্সারসাইজ করতে গিয়ে আপনি অন্যের অধিকার তো আপনি নষ্ট করতে পারেন না খোকন ভাই। আপনার অধিকার হরতাল ডাকার আপনি ডাকেন, পালন করে না পারার করে জনগণই তাদের উপর ছেড়ে দেন। রাস্তায় নেমে রাস্তা অবরোধ করবেন কেন? গাড়ি চালাবেন কেন? কেন করবো বলুন? আগুন দিবেন কেন? শেষ করতে হবে রাস্তা আমাদের। বন্ধ করবেন কেন? কেন? এগুলো তো শেষ ঠিক না। করতে হবে। পুলিশের সাথে শেষ আমি করতে হবে। লবেকার। আপনার শোনেন। না, আমি লবেকার, আমি কেন পুলিশের আমি শেষ করতে হবে। কেন করে বলছি, আপনাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। ধন্যবাদ। আপনার মেজরিটি পেয়েছেন, ধন্যবাদ। এই নিয়ে আরেকদিন আলোচনা হবে। মনির হায়দার, আপনার বক্তব্য শেষ করতে চাই। আমাদের দল- এখন আবার বাকশাল করতে আমাদের দল দেশ সারা চালাচ্ছেন জীবন আপনারা। গণতন্ত্রের জন্য দেশ কথা চালাচ্ছেন বলেছে, আপনারা। কাজ করেছে, ধন্যবাদ। আন্দোলন No, করেছে। you don't believe what ধন্যবাদ I'm ইসরাফিল আলম, আমরা জীবন গণতান্ত্রিক দিয়ে যারা উপায়ে আপনার মনির হায়দারের গণতন্ত্র বাধ্য দিয়ে হত্যা শেষ করতে চাই। মনির হায়দার শেষ বক্তব্য। দেশটাকে রক্ষা করেন। ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের দুই দলের গণতন্ত্র থেকে দেশের মানুষ এখন মুক্তি চায় ভাই। এটা আপনি বললে হবে না তো, জনগণ না, আপনারা সেই সুযোগ জনগণকে দিচ্ছেন না তো, জনগণ তো জিম্মি ভোট করে দেয় না ফেলেছেন। আপনাদেরকে দুই দল ছাড়া। হ্যাঁ, আমরা তো আর ভোটে দাঁড়ানোর সুযোগ পাই না জনগণ ভাই। তো ঘুরে ফিরে এই দুই দেশে দলের- ধন্যবাদ, আমাদের এই শেষ দেশে করে দিতে দুই হবে। দলের মনির হায়দার, বাইরে আমরা- কেউ যদি দল করতে যায় তার যে কি দশা হয়, এটা এটা আমরা বিশ্ববিদ্যালয়ে। বি চৌধুরীকে, কাদের সিদ্দিকীকে এবং ডক্টর ইউনূসকে দেখছি। ধন্যবাদ। শেষ না, আমি করতে শেষ করি ভাই। আমরা ওভারক্যারি আপনি কি করছি। আমাকে সুযোগ দেবেন 15 একদম? সেকেন্ডের বেশি দিতে সেটা পারবো আমি না। 15 সেকেন্ডেই বলি। ইসরাফিল ভাই বারবার বলেছেন যে সংসদ কিন্তু নিষিদ্ধ এলাকা, এখানে মিছিল মিটিং করা যায় না। গত 16-17 বছর আমি দেখে এসেছি আমাদের এই দুই দলের এমপি সাহেবরা সংসদ ভবনের ভিতরে মিছিল করেছেন, অধিবেশন কক্ষে মিছিল করেছেন, সংসদের করিডোরে মিছিল করেছেন অসংখ্যবার, এবং কেউ কোনোদিন কাউরে পিটায়নি। ধন্যবাদ। না, এটা আরেকটা হচ্ছে আমাদের দুই নেত্রী কিন্তু বিদেশে ঘন ঘন যান। এই যে কিছুদিন আগে গেছেন, শেখ হাসিনা যখন যে আপনার ইয়েতে গেছেন সেখানে বিএনপির লোকেরা কিন্তু মিছিল করেছে এয়ারপোর্টের বাইরে। আবার খালেদা জিয়া যখন গেছেন তার বিরুদ্ধেও মিছিল করেছে। আমরা শুনিনি যে কোনো দেশের পুলিশ ওখানে পিটিয়ে কাউকে আহত করেছে, কিন্তু বাংলাদেশে আমরা দেখি যে আইন ধন্যবাদ, বাস্তবায়নের নামে ধন্যবাদ। পিটিয়ে আহত শেষ করা। করতে হবে। ধন্যবাদ ইসরাফিল আলম, আর সময় দিতে পারবো না। সংসদের ভিতরে ওয়াকআউট, ধন্যবাদ। মিছিল করা একটা না, আমরা বোধহয় খেয়াল রাখি সময়ের দিকে। ধন্যবাদ ইসরাফিল আলম, ধন্যবাদ মনির হায়দার, ধন্যবাদ মাহবুবউদ্দিন খোকন। দর্শক, 21 রাত আজ এ পর্যন্তই। মনির হায়দার যে কথাটি বলছিলেন যে উভয় দলই একই রকম কথা বলেন, এক্ষেত্রে আমরা জানি পৃথিবীতে সবচেয়ে কম স্মৃতিশক্তির অধিকারী বোধহয় গোল্ডফিশ। নিশ্চয়ই আমাদের রাজনীতিবিদদের স্মৃতিশক্তি অনেক বেশি, এবং তারা নিশ্চয়ই খেয়াল রাখবেন যে অতীত কি ছিল, এবং সেই অতীত থেকে শিক্ষা নিলে অন্ততপক্ষে জাতি উপকৃত হবে। আর একইভাবে আমরা বলতে পারি যে আজকে যে আচরণ আমরা দেখেছি দুজন পুলিশ কর্মকর্তা, যেটি বলছিলেন ইসরাফিল আলম যে তাদেরও গালিগালাজ করা হয়েছে, যদি এই ধরনের আচরণ যদি ঘটে সেটি অবশ্যই নিন্দনীয়, কিন্তু তারপরেও আমরা যেটুকু দেখছি পর্দায় তাতে অবশ্যই নিজেদের আতঙ্কিত হতে হয়। আতঙ্ক ছাড়া অন্য কোনো বিকল্প শব্দ বোধহয় সামনে আসে না, কারণ আমরা খুব জোর করে বলি সবসময় যে মন্ত্রী এমপিরা অনেক কিছু পারেন। এখন এমপি সাহেব যখন রাস্তায় পড়ে যান তখন বড় ভয় লাগে যে সাধারণ নাগরিকরা আমরা কোন জায়গাটিতে আছি। দর্শক, এই প্রশ্নটি বোধহয় আজকে রাতে সবার কাছে সামনে দাঁড়িয়ে আছে, আমরা এই প্রশ্নেরই। সবাইকে শুভরাত্রি।